সুপ্রিয় দর্শক, চ্যানেল 9-এর নিয়মিত আয়োজন আপনার মত অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে যোগ দিয়েছেন দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব, টেলিভিশন টক শোর পরিচিত মুখ। প্রথমে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল, আমার ডান দিকে প্রথমেই কাছে, এবং একদম সর্বডানে রাজনীতি বিশ্লেষক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহিদুর রহমান। জাহিদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা মূলত প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত 10টায় এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছি এবং প্রতিনিয়তই গণমাধ্যমের যে আলোচিত বিষয়গুলো, যেগুলো নিয়ে মানুষ কথা বলছে, ভাবছে, ডিবেট করছে, বিতর্ক, তাদের মতামতগুলো তুলছে, সেগুলো নিয়ে কথা বলছি। আমরা যতটাই দিন পার করছি, আমি একটু প্রথমে জাহিদ ভাই আপনার কাছে আসবো। বিশেষ করে সংস্কার না নির্বাচন, এই আলোচনায় প্রতিনিয়তই কথা উঠছে যে সংস্কার কমিশনগুলো, আমরা যেটি তথ্যপাত্র বা ব্রিফিং থেকে জানলাম যে অনেকেই ডিসেম্বর নাগাদ কিছু একটা প্রেজেন্ট করবেন, পরবর্তীকালে সেগুলো নিয়ে আরও ডায়ালগ ডিসকাশন হবে। কিন্তু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারাই এই অনুষ্ঠানে আসেন, তারা ঘুরে ফিরে এই কথাটি বিভিন্নভাবে ইন্টারপ্রেট করেন যে কতটুকু সংস্কার বা এটি চলমান প্রক্রিয়া কিনা, এগুলি সম্পর্কে আপনিও নিশ্চয়ই গণমাধ্যমে শুনেছেন কথা। আপনার বক্তব্য দিয়ে শুরু করি আজকে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আসলে এই ডিবেটটা এখন প্রধান ডিবেট, সংস্কার না নির্বাচন, বা কতটুকু সংস্কার, কখন সংস্কার, পাশাপাশি নির্বাচন এবং সংস্কার চলবে কি না, নাকি আগে কিছু সংস্কার করে নিতে হবে। সো এই দুটো শব্দকে, এবং টু সাম এক্সটেন্ট এই দুটো শব্দ মুখোমুখি এসে দাঁড়াচ্ছে, এরকম একটা পারসেপশনও কিন্তু কারো হতে পারে যদি আমরা সরকার, পলিটিক্যাল স্ফিয়ারে যারা আছেন তাদের মধ্যে ডিবেট দেখি। কমিশনগুলোর কাজ খুব নির্ধারিত, এবং আমি অন্তত আমার কমিশনের কথা বলতে পারি, আমরা খুব পরিশ্রম করে একটা ভালো রিপোর্ট তৈরি করার চেষ্টা করছি, এবং আমরা ডেডলাইন যেটা 31 ডিসেম্বরের মধ্যে, আমরা যদিও কাজ শুরু করতে 7-8 দিন দেরি হয়েছে সরকারি আমলাতান্ত্রিক জটিলতার কারণে, তারপরও ওই ডেডলাইনের মধ্যে আমরা রিপোর্টটা দিতে পারবো। ইনফ্যাক্ট সমস্যা বা চ্যালেঞ্জ হচ্ছে এরপর, আমরা জানুয়ারিতে দেখব আসলে এই ঘটনাটা। কারণ ডক্টর ইউনূস তার জাতির উদ্দেশ্যে এই 100 দিন পূর্তির ভাষণে বা বিদেশি মিডিয়ার সাথেও তিনি যখন কথা বলছেন, আল জাজিরাকে যে সাক্ষাৎকার দিয়েছেন, এই আলোচনা এবং ঐক্যমত্যের কথা, সংস্কার কতটুকু করে, এমনকি উনি আল জাজিরাকে এভাবেও বলছেন, যদি রাজনৈতিক দলগুলো মনে করে কোনো সংস্কার দরকার নেই, তাহলে উনি এটা বাদ দিয়ে নির্বাচন দিয়ে দেবেন, উনি এরকম একটা মন্তব্য করেছেন। শুধু তার জায়গা থেকে তার এই স্পষ্ট অবস্থানটা কিন্তু আছেই। এখন আসলে সমস্যাটা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে এই ব্যাপারে আমাদের মতামত এত বেশি বিভক্ত। স্পেসিফিকলি এবং সরাসরি যদি বলি, বিএনপি খুব মেজর সংস্কার চায় না। তারা মনে করছে নির্বাচনের সাথে জড়িত কিছু বেসিক সংস্কার করে নির্বাচন দিয়ে দেওয়া হোক। আবার কিছু রাজনৈতিক দল, জামায়াত, সংস্কার, অনেক এক্সটেন্সিভ সংস্কারের কথা বলছেন, এবং এটার অ্যালাইনমেন্ট আমরা দেখব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, তারাও অনেক বেশি সংস্কার করে পরবর্তীতে নির্বাচনে যাবেন। এবং আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের মধ্য থেকে হওয়া উপদেষ্টারা এই কথা খুব ক্যাটাগরিক্যালি বলছেন, শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এই অভ্যুত্থানটা হয়নি। সুতরাং আমরা কিন্তু খুব বড় ডিভাইডেশন দেখতে পাচ্ছি। ধরুন সংবিধান নিয়ে, সংবিধানের কোনো পরিবর্তনই এই সরকারের সময় হোক, যদিও পরিবর্তনের প্রসেস, এটার লিগ্যাল প্রসেস কি হবে, কনস্টিটিউশনাল প্রসেস কি হবে, এই ডিবেট আছে, আমি টেকনিক্যালিটিস সরিয়ে রাখি, সেটা কোনো কিছু এই সরকার করতে পারে না বলে মনে করে। অপরপক্ষে ছাত্ররা বলছেন আগের কনস্টিটিউশন পুরো বাতিল করে দিয়ে নতুন কনস্টিটিউশন লিখে রীতিমতো সেকেন্ড রিপাবলিক ঘোষণা করার জন্য। এই কনফ্রন্টেশনগুলো সামনে আছে, এবং আমি কিছুটা ভীত, শঙ্কিত। একটা সাপ্লিমেন্ট, ওই অন্য কমিশনগুলোরও কি ডেডলাইন? সবগুলোরই 6টা, এবং সত্যিকার অর্থে নির্বাচনের সাথে এই 6টাই সর্বোচ্চ ডিরেক্টলি অর ইনডিরেক্টলি রিলেভেন্ট। বাকি যে 5টা হয়েছে হয়তো মিডিয়া ইম্পর্টেন্ট ছিল, কিন্তু বাকিগুলো আসলে আর এই নির্বাচনের সাথে ইনভলভ না। কিন্তু এই 6টা দিয়ে এই সমস্ত, এগুলো সবগুলো ডেডলাইন 31 ডিসেম্বর। হয়তো কারো কারো একটু বেশি সময় লাগলেও লাগতে পারে, কিন্তু জানুয়ারির শেষ নাগাদ আমি ধারণা করি আমাদের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ অনেকটা স্পষ্ট হয়ে যাবে। এই জায়গাতেই আপনাকে ধন্যবাদ যে একটা ফ্রেমওয়ার্কের কথা বললেন। মাসুদ, আপনি নিশ্চয়ই গণমাধ্যমের মানুষ হিসেবে লক্ষ্য করেছেন এই বিতর্ক আলাপটি। এখন তো কিছুটা একটা বোঝা গেল যে ডিসেম্বর নাগাদ তাদেরকে সময় দিতেই হবে কাজ করার জন্য, তারপরে যা আপনি আলাপ করবেন, আপনি কীভাবে দেখেন এটিকে? না, এখন নির্বাচন
মানে আপনার মূল লক্ষ্য তো ওইটাই আসলে, এবং নির্বাচন হওয়ার সময় সংস্কারগুলো করতে হবে, এবং এটা তো আগে থেকেই বারবার বলা হচ্ছিল। এবং যখন নাকি আপনার অগাস্টের পরে যখন সরকার দায়িত্ব নিল, তখনও কিন্তু এই কথাটি বারবার বলা হচ্ছিল যে আমরা আগে সংস্কার করব এবং নির্বাচন করব। এবং আমার মনে হয় জনগণেরও এটাই প্রত্যাশা ছিল যে আপনাকে সংস্কার করতে হবে এবং নির্বাচন করতে হবে। কিন্তু প্রশ্নটা দেওয়া হলো কোথায়, যে সংস্কারটা আপনি কতটুকু সংস্কার করবেন। অনেকে এমন বলার চেষ্টা করলো যে আপনারা একটা সংস্কারের রূপরেখা দিয়ে দিবেন, সেটা বাস্তবায়ন করবে আসে নিয়ে পরবর্তী যে নির্বাচিত সরকার তারা। এখন এটা হতে পারে, কারণ কিছু কিছু সংস্কার তো আছেই যার জন্য নাকি আপনার গণপরিষদের একটা দরকার হতে পারে। আপনার ধরেন আপনার যে সংবিধান সংস্কার যেটা, এখানে তো গণপরিষদের একটা ব্যাপার আছে, মানে তাদের দ্বারা অনুমোদনের জন্য একটা ব্যাপার আছে। আবার যদি কেউ বলে যে আমরা গণপরিষদ অনুমোদন ছাড়াও সংবিধান সংস্কারের কথা ভাবতে পারি, দেখেন কোনোটাই তো আমি যে আগের গ্রামারটাই ফলো করতে হবে সব সময়, সেটা তো আমি মনে করি বাধ্যবাধকতা থাকার কথা না। কারণ আমরা তো অনেক কিছু গ্রামার ছাড়াই করছি, তো গ্রামার ছাড়া করছি এখানেও হতে পারে। কিন্তু সেই জিনিসটা মানে এখন মানে আপনার দেশে তো অনেকে আছে মতামত দেওয়ার মতন, বিশেষজ্ঞরা আছেন, তারপরে আপনার পলিটিক্যাল পার্টিগুলো আছেন, তারপরে সাধারণ মানুষও তো একটা বক্তব্য আছে। এখন সবগুলি পলিটিক্যাল পার্টি যদি বলে যে না আমাদের বক্তব্য সাধারণ মানুষের বক্তব্য, তারও কিন্তু বিরোধিতা আসতে পারে। আবার মানে এরা এই সরকার যদি বলে এটা গণঅভ্যুত্থানের মাধ্যমে আসছে, অতএব সাধারণ মানুষের ম্যান্ডেট আমরা নিয়ে আসছি, এটা হতেও পারে। আবার এটা নিয়ে বিতর্কও থাকতে পারে। কাজে এই সংস্কারগুলো আমি মনে করি এটা বিতর্ক, যে বিতর্কের কথা জাহিদ সাহেব বললেন যে না একটা বিতর্ক কিন্তু আসবে, বিশেষ করে সংবিধান নিয়ে তো আসবেই। আবার ধর নির্বাচন ব্যবস্থা যে মানে যেটার মধ্যে উনি নিজেও ইনভলভ আছেন, এখানেও কিন্তু একটা বড় বিতর্ক আমি দেখি। যেমন সেই জিনিসটা এখন এটা কি সংবিধানের পার্ট হবে নাকি নির্বাচনের পার্ট হবে আমি জানি না। এই যে নির্বাচনের যে পদ্ধতিটা, যে নির্বাচনের মাধ্যমে এটা কি মানে সংখ্যানুপাতিক হবে, সংবিধানের পার্ট, এটা বোধহয় সংবিধানের পার্ট হবে। যদি সংবিধানের পার্ট হয় তাহলে তো আপনারা বেঁচে গেলেন। হ্যাঁ বেঁচে গেলাম। আমাদের এই আলাপ কিছুটা হয়েছিল, তখন আমি সিরিয়াসলি বলেছি যে না এটা তো আসলে আমাদের জুরিসডিকশন। হ্যাঁ তাহলে আপনারা বেঁচে গেলেন, কারণ এটা কিন্তু একটা বড় বিতর্ক। কারণ বিএনপি চায় যে সংখ্যানুপাতিক চাই না, যে দলটা আগামীতে নির্বাচনে জিতবে শিওর হচ্ছে, মনে মনে ভাবছে যে আমি জিতবো, তারা সংখ্যানুপাতিকের ঝামেলায় যাবে কেন? আর যারা জিতবে না অথবা ছোট দল, তারা ভাবছে যদি আমার একটা পার্টিসিপেশন থাকে তাহলে আমরা মানে সংখ্যানুপাতিক হলে তো একটা দুইটা আসন পাবো আমরা। তো সেটাও একটা হিসাব আছে। এখন নির্বাচন যে ব্যবস্থাটা, সেখানে ধরেন আমি আরেকটা কথা বলি, রাইট, আমি একটু সাথে একটু যোগ করে রাখি, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা এই আমাদের এইখানে স্টুডিওতে কথা বলেছেন এর আগে, মোরলেস তারা বলার চেষ্টা করেছে যে কমিশনগুলো তাদের কাছে লিখিত প্রস্তাব চেয়েছে, কিন্তু তারা রেদার চাচ্ছে একটা ইন্টারঅ্যাক্টিভ ডায়ালগ, যে আমরা ক্ল্যারিফাই করতে চাই, কথা বলতে চাই, শুধু লিখিত প্রস্তাব একমুখী কিনা। ইউ আর রাইট, এটা হলে ভালো হতো। কিন্তু আমি কিন্তু এই পরেরটার পক্ষে, রাইট, পক্ষে কেন আমি বলি, ওটা পরেরটা যেটা, ওরাও যদি এখানে কমিটিতে দু একজন প্রতিনিধি থাকতো তাহলে ভালো হতো থিওরিটিক্যালি, বাট প্র্যাকটিক্যালি এর কিছু প্রবলেম আছে। আচ্ছা, প্রবলেম হলো গিয়া যখনই আপনি রাজনৈতিক দলের একটা প্রতিনিধি নেবেন, তখন প্রশ্ন উঠবে কয়জন দলকে নেবেন, কয়টা দলকে নেবেন। এখন যে দলে মনে করেন একটা আসনও পায় না, সেখানেও কিন্তু অনেক বড় নেতা আছে, বড় নেতা, এই ছোট দলের বড় নেতা বলে না, অনেক বড় নেতা কিন্তু আছে, এবং তারা আসলেই বড় নেতা, তারা আসলে একটা ভূমিকা রাখার মতো লিডার কিন্তু। তো এখন তাদেরকে কে নেবেন? যদি নেন তাহলে বড় দল বলবে আমার এত বড় দল, আমার প্রতিনিধি কয়জন নেবেন। এতে হবে কি, এটার কমিটি থাকবে না, এটা একটা অনেক বড় কিছু হয়ে যাবে। এবং যখন বড় কিছু হয়ে যাবে, তখন যে মতবিরোধগুলো আসবে সেটাকে মানে আপনার এক জায়গায় না নিয়ে আপনার মানে একসঙ্গে জড়ো করে একটা সিদ্ধান্তে পৌঁছা, এটা কিন্তু অনেক সমস্যা পক্ষে ব্যাপার হয়ে যাবে। কাজে এটা কতটা কঠিন হবে যায় না, কিন্তু তারপরেও আমি মনে করি ওটা করতে পারলে ভালো হতো। ভালো হতো কেন, তাহলে এখন ওনারা একটা দিয়ে দিল, ওনারা একটা সিদ্ধান্ত দিল, একটা সুন্দর একটা ওনাদের কাছে ভালোই লাগলো, দিল ওটা। পলিটিক্যাল পার্টিগুলো এটা নিয়ে বললো না এটা কিছু হয় না, এটা হয় না, অমুক হয় না, তমুক হয় না, চেঞ্জ করো। এবং সেটা এমন চেঞ্জ তারা দাবি করলো, যে চেঞ্জটা করলে হয়তো ওনাদের ওই মানে মৌলিকত্বই আর থাকে না, মানে মূল ভাবটাই আর থাকে না, কোনো প্রয়োজনই ছিল না সংস্কার। তাহলে তো তাহলে কি হবে, আবার কেচে গন্ডোস করা, দেখুন তো আরেক জটিলতা কিন্তু। তো তাহলে ওনারাই যদি গাইড করবেন, ওনারাই যদি সিদ্ধান্ত নেবেন, তাহলে ওনাদের আগে রাখা যেত। এখন এটা একটা জটিলতা আছে, আগে রাখলে পরে মানে এমন কিছু কিছু বিতর্ক উঠবে, যে বিতর্কগুলো হ্যান্ডেল করা বিরাট কঠিন।
দেখা যাবে যে সারাদিন চলে গেছে, কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি আপনি। ওকে, এবং ওনারা দেখবেন যে হুট করে খারাপ পড়ছে, না মানি না, হ্যাঁ, যেটা হয় আর কি। আমরা দেখছি পলিটিশিয়ানদের ব্যাপার স্যাপারগুলো। তো এখানে আবার আগে রাখতে পারলে ভালো হতো, জানেন কি, পরে যেয়ে বলতে পারতো এরা, আপনারা তো এটা মেনে আসছেন, হ্যাঁ, এগ্রি, তাহলে আপনি কেন এখন মানবেন না? সেটাই। তো এখন এইভাবে চললে আমি নিজে পার্সোনালি মনে করি যে এই সমস্ত সমস্যা থাকা সত্ত্বেও যদি তাদের প্রতিনিধি রাখা যেত তাহলে মনে হয় ভালো হতো। অথবা সরকার বলতে পারতো যে আমাদের এই যে 6টা আছে, আপনার কমিশন করেছি আমরা, হয়তো বিএনপিকে বললো আপনারা এর কোন কোন কমিশনে আপনাদের প্রতিনিধি রাখতে চান, 2টা করে রাখেন, ওকে, তাহলে কিছু লোক কমানো যেত। আমি জানি না কি করা যেত, কিন্তু আমি এগুলি এখন ভাবছি আর কি, যে হলে খারাপ কি হলে হতো, তারা আগে থেকে তাদেরকে একটা মতামত গুলো এই জায়গাতে যেহেতু আপনার কাছে আসি, বিশেষ করে যে কথাটি বললাম যে তারা ইন জেনারেল আমরা যেটা স্টক টেকিং পেলাম, ঘুরে ফিরে ইন্টারঅ্যাক্টিভ ডায়ালগের কথা এখনো বলছে যে আমরা তো লিখিত চেয়েছে কোনো কমিশন, ভাবছি আমরা কি করব। আমরাও লিখিত চেয়েছি এবং আমি সত্যিকার অর্থে তাদের সাথে আবার যদি মানে কমিশনের সদস্য করা সম্ভব না, আমরা সরিয়ে রাখি যে ঠিক আছে ন্যূনতম নিবন্ধিত রাজনৈতিক দল এর মধ্যে এই ক্ষমতাচ্যুত এবং তাদের সহযোগীদেরকে যদি বাদও দেই, তারপরও যে সংখ্যাটা দাঁড়ায়, আপনি তাদের যদি একজন করে প্রতিনিধিও রাখেন, আসলে এই কমিশনগুলো কাজ করবে না এবং একটা প্রস্তাব তৈরি করাই প্রায় ইম্পসিবল হয়ে দাঁড়াবে। মানে আমরা তো একটা প্রস্তাব তৈরি করছি, আর আমি সরকার যেহেতু মানে ইন্টারঅ্যাক্টিভ ডায়ালগ তো হবেই, তো এটা এই পর্যায়ে তো শেষ হওয়ার দরকার, নীতি নির্ধারক তো আসলে সরকার দিনের শেষে, সুতরাং সরকারই এই ডায়ালগটা করতে চেয়েছে, সুতরাং তাদেরকে কিন্তু ডায়ালগ বাদ দিয়ে এবং তাদের ইচ্ছার বাইরেই অনেক কিছু হয়ে যাবে না, কিছু কিছু ছাড় তো দিতে হবে আসলে। তো এটা সরকার করতে চেয়েছে, আর আমি এটুকু নিশ্চয়তা দিতে চাইছি ওনাদের মতামত তো ওনাদের মতামত। আমরা দেশের সব নাগরিকের কাছে মন্তব্য চেয়েছি, আমাদের ওয়েবসাইটে, ইমেইলে, আমাদের ফেসবুক পেজে, মেসেঞ্জারে শত শত মন্তব্য আসছে এবং আমি একটা প্রশংসা এই দেশের মানুষের করতে চাই। আমরা ভেবেছিলাম যে করবেন তেমন খুব ভালো কিছু কতটুকু থাকবে, বাট উই আর সারপ্রাইজড এত ভালো মানের মন্তব্য আছে এবং রাখার মতো চিন্তা আছে। আমরা ওগুলোই গুরুত্ব দিয়ে পড়ছি, বিবেচনা করছি, আর রাজনৈতিক দলগুলো তো আরও বেশি গুরুত্ব দিয়ে করব। সুতরাং ওরা রিটার্ন দেওয়ার ফলে আমি মনে করি যে কোনো সমস্যা নেই, আমরা সেভাবে গুরুত্ব দিয়েই দেখব। এবং নিশ্চিতভাবেই একটা কথা তো মনে রাখতে হবে, সংস্কার সম্পর্কে একটা কথা বলা হয়, এটা দলগুলোকে বুঝতে হবে, রিফর্ম কিন্তু একটা পেইনফুল কাজ এবং এই রিফর্ম সার্জারির মতো, কারো কারো পেইন তৈরি করবে। সো এই পেইনফুল কাজ সবকিছু ওনাদের চাওয়া মতো কমফোর্ট জোনগুলোতে আঘাত হানবে, অনেক চেঞ্জ আসবে। এটাই রিফর্ম, মানে ইকোনমিক রিফর্ম যখন আপনি করতে চান, মনমোহন সিং যখন অর্থমন্ত্রী ছিলেন, তার ইকোনমিক রিফর্মের মারাত্মকভাবে সাফার করেছিল মানুষ, কিন্তু সেটার সুফল মানে আজও ভারত যে ইকোনমিক যে সুবিধা পাচ্ছে অর্থনীতি, সেটা ওই রিফর্মটার কারণে। সুতরাং এটা হবে যে অনেকেরই চাওয়া তাদের মতো করে সব কিছু হবে না, কিন্তু সিরিয়াসলি বিবেচনা করা হবে এবং যেগুলো আমাদের কাছে মনে হবে যে এগুলো স্টেটের দিক থেকে নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে কাজে করবে, আমরা সেগুলো বিবেচনা করব। যেহেতু একটা জিনিস বিভিন্ন আলোচনায় আমরা দেখছি যে একটা তো রাজনৈতিক দলগুলো লিখিত মতামত দিচ্ছে, আপনি যেটা বলেন বিভিন্ন স্টেক হোল্ডার আপনাদেরকে যেহেতু সমাজের সাথে কানেক্টেড অনেকভাবে ফিডব্যাকগুলো দিচ্ছে, এর বাইরেও কি যে যেমন আপনি ভারতের ইকোনমিক রিফর্মের একটা বেস্ট প্র্যাকটিসের উদাহরণ দিলেন, নির্বাচন ব্যবস্থা নিয়েও ওয়ার্ল্ডের অন্য দেশগুলোর ভালো উদ্যোগগুলোকেও কি আপনারা আমলে নিচ্ছেন? আমরা ভালো উদ্যোগ মানে হচ্ছে চ্যালেঞ্জিং উদ্যোগ। ইউরোপের নির্বাচন ব্যবস্থা দেখার দরকার নাই, কারণ অবস্থা এমন কোনো চ্যালেঞ্জ খুব স্মুথ। রাদার আমরা আমাদের এই জোনে যেখানে নির্বাচন ইটসেলফ একটা বড় চ্যালেঞ্জ এবং নানানভাবে ম্যানিপুলেট করার চেষ্টা হয়, অবশ্য আমাদের মতো উদাহরণ পৃথিবীর কোথাও নাই, আমাদের এই অঞ্চলেও নাই, ইভেন পাকিস্তানে নাই। আপনি খেয়াল করেন পাকিস্তানে আমরা প্রত্যেকটা নির্বাচন ব্যবস্থা পর্যালোচনা করছি, পাকিস্তানে ইমরান খানের দলকে সরকার নিষেধ করে দিল, তার প্রতীক বাতিল করে দিল, তার ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট 100 জন পিটিআই ওখানে উঠে আসলো। আপনি কি মনে করেন বাংলাদেশে শেখ হাসিনা না চাইলে এটা হতে পারতো? সো আমরা এই বিবেচনাগুলো করছি, কম্পেয়ার করছি তাদের স্ট্রেংথটা কোন জায়গায়, কেন তারা পেরেছিল, কিভাবে পেরে উঠেছিল, সবকিছু বিবেচনা করেই আমরা ঘুরে ফিরে। যেমন ধরেন আমরা একবারই শুধু প্রয়াত মেয়র আনিসুল হককে দেখেছিলাম রাজনৈতিক দলের ডিবেট উনি টেলিভিশনে করেছিলেন, যেগুলি হরহামেশে বাইরের দেশে হয়, আমাদের সেই সংস্কৃতি তো এই জিনিসটা আর দেখিনি আমরা। আপনারা কি এমন কিছু
কালচার নিয়ে এগুলো আসলে আইনের পার্ট হতে পারে আচ্ছা, না। আচ্ছা। মানে আপনি তো একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কে এটাকে আবদ্ধ, যেমন ধরুন আমেরিকাতে যেটা খুব বিখ্যাত, এটা তো বাধ্যবাধকতার কিছু না। আপনি যদি না যেতে চান আপনি আর যাবেন না। সেটাই। ট্রাম্প তো ঘোষণা করেছেন উনি একবার যে আর যাবেন না। আর যাবেন না, উনি ডিসাইড করেছেন। সো আমার কাছে রাদার মনে হয় এগুলো কালচারাল ব্যাপার। একটা কথা মনে রাখতে হবে, কোনো একদিন আমাদের ওখানে যাইতে হবে। সেটাই। এবং ডেমোক্রেসি কিন্তু শুধু আইন দিয়ে লিখে ডেমোক্রেসি চালু করা যায় না। এই কথাগুলোতেই শুধু আইন বা কমিশনের না, সাপোর্ট না, সেগুলো দিয়ে না, নয়। no way। আপনার কাছে আসি নির্বাচনের সংস্কৃতিগত কিছু চিন্তা যেগুলো আপনারা প্রায়ই গণমাধ্যমে বলছেন, আমরাও দেখছি, সেগুলো তো বহু বছর থেকেই বাংলাদেশে নাই। সেগুলোকে এসব সম্পর্কে কি করা যায় আসলে? দেখেন, এটা আসলে আমি নিজেও মনে করি যে আসলে নির্বাচন ব্যবস্থাটা না আসলে সবসময় নির্বাচন কমিশনের উপর নির্ভর করে না। মানে ওই সময় সরকারে কে আছে, তারা কি চায়, সেটাও অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে যায়। মানে একই ব্যক্তি দেখা গেছে যে সরকার পরিবর্তন হওয়ার কারণে নির্বাচন দুই ধরনের করছে। যেমন আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, এই 91 যে নির্বাচনটা হয়েছিল শাহাবুদ্দিন সাহেবের আমলে, সে সময় নির্বাচন কমিশনার কে ছিল? বিচারপতি রৌফ সাহেব ছিলেন। অসাধারণ একটা ভালো নির্বাচন করেছিলেন, কিন্তু সেই বিচারপতি রৌফ সাহেব কিন্তু মাগুরা নির্বাচনটা করতে পারেন নাই। সেটাই। তখন বিএনপি প্রশাসন ছিল বিএনপির হাতে। তো এখন এগুলো আসলে না বিচ্ছিন্নভাবে আপনি কিছু করতে পারবেন না। পারবেন না এই কারণে, যেমন ধরেন বিএনপির প্রশাসন যখন একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় চলে আসে, তখন আমলাতন্ত্র প্রশাসন সব তো তার মতো করে দেখে, তার ভাষায় কথা বলে, তার মতো করে আচরণ করে। তো তখন ইলেকশন কমিশনার বললেন, চিফ ইলেকশন কমিশনার বললেন এইভাবে এভাবে করতে হবে, এভাবে করতে হবে, তারা সেভাবে করলো না। কারণ উনি কি প্রত্যেকটা পুলিশের বন্দুকের নলটা কোন দিকে যে হাত দিয়ে ঠিক করে দিবেন? এত মাইক্রো লেভেল তখন সে সম্ভব না। তো এখন উনি একটা নীতিমালা দিলেন, সেই নীতিমালা তারা মানলো না। না মানলে আপনি কী করবেন বলেন? এখানেও কিন্তু অনেক সময় এরকম হয় যে আপনি একটা কথা ভাবেন, আমি বলি আপনাকে, 2018 নির্বাচনটার কথা ভাবেন। 2018 নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি সবাই তো ছিল তো সবাই, এবং রাতে ভোট হয়ে গেল। আপনি এখনো পর্যন্ত, আমি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি, এত বড় দেশ, এতগুলি সেন্টার ছিল, আপনি একজন প্রিজাইডিং অফিসার বলতে শুনছেন যে আমি ভোটটা কীভাবে দিলাম, আমি ভোটটা কীভাবে কন্ডাক্ট করলাম? ইনফর্মালি বলে, বাট ফর্মালি কি বলতেছে? যেমন একটু ছোট্ট কারেক্ট করে দিই, ইলেকশনের পর টিআইবি একটা সার্ভে করেছিল যেখানে 33টা সিটে 50টার মধ্যে, মানে 66% সিটে রাতে ব্যালট পেপার স্টাফিং এর প্রমাণ ওনারা পেয়েছেন, এবং ওনারা সরকারকে বলেছিলেন, আমি প্রায় বলতাম আওয়ামী লীগকে যে ওনারা যদি চান তাহলে সেটার প্রমাণ তারা ডকুমেন্ট, ওনাদের কাছে সব সাক্ষ্য ছিল, সো ওনাদের কাছে ডকুমেন্ট আছে। এবং আমি বলতাম আওয়ামী লীগ এত ঝামেলা করে, আমি কোর্টে যাই দেখেন টিআইবির বিরুদ্ধে। সেটাই, মানে প্রায় তো তখন বলতো যে লিখিত আপনারা দিচ্ছেন না বলে প্রমাণ আমরা পাচ্ছি। এখন ওই জিনিসটা আমি বলছি যে একটা ভাই এত বড় দেশ এখনো কেউ বলে না, কিন্তু প্রকাশ্যে বলে না, এখনো প্রকাশ্যে বলে না। এবং আমার কাছে এক লোক বলতেছিল, ভালো করে এক ভদ্রলোক আমার সামনেই, আমি তখন অফিসে ছিলাম, তখন বাংলা মিশনে ছিলাম, আমাদের সামনে এসে বলতেছে এক লোক, সে নিজে একদিন প্রিজাইডিং অফিসে ছিল, সে একটা মানে কোন জায়গায় টিচার ছিল, এক মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার টিচার, তো নাকি কি একটা টিচার নাকি আমার খেয়াল নেই, বাট ভদ্রলোক দাঁড়িয়ে টাইপের লোক। উনি বলছেন যে আমার সেন্টারটা ছিল একটু প্রত্যন্ত অঞ্চলে, তো ওখানে আমি গিয়েছি রাতের বেলা, সকালে তাড়াতাড়ি করতে, রাতে ওখানে আমি ছিলাম। রাত 10টার দিকে পুলিশ অফিসার আসলো, একজন ওসি, সঙ্গে তার 10-12 জন পুলিশ এসে বললো, এবং আরও কিছু লোক টোক নিয়ে আসছে, তারা এখন ভোট দিবে। আচ্ছা, তো উনি যখন বলেন ভাই এটা সম্ভব না, তখন শেষ পর্যন্ত তাকে এমন হুমকি দিল যে আপনি যদি না দেন করতে, তাহলে আপনি এটা এই অফিস স্কুলের মধ্যে আসেন, বাইরে দিয়ে তালা মারি দিব, বাইরে দিয়ে আগুন ধরাই দিব, আগুন ধরাই দিয়ে মারা যাবেন, এবং আমরা বলবো এটা জঙ্গিরা করছে। ওকে, প্রিজাইডিং অফিসার এই অবস্থা সে নিজে আমাদেরকে বলেছে, কিন্তু এখন সেটা তো প্রকাশ হয়নি, সেটা প্রকাশে বলেননি। এই প্রসঙ্গে আমরা আরও ফিরে আসবো একটা ছোট বিরতির পরে। দর্শক আমাদের সাথে যারা আছেন, আশা করছি অনুষ্ঠানের বাকি অংশেও থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আমাদের সাথে স্টুডিওতে দুজন অতিথি আজকে, মাসুদ কামাল এবং ডক্টর জাহিদুর রহমান। আমরা একটু অন্যদিকেও একটু দৃষ্টি ফেরাই। জাহিদ ভাই, বিশেষ করে আপনি লক্ষ্য করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন অতিবাহিত হওয়ার পরে বিভিন্ন সরকারি স্টেটমেন্ট, প্রধান উপদেষ্টার ভাষণ সহ অন্য কিছু আমরা দেখলাম। পাশাপাশি বিভিন্ন ধরনের যে চলমান দাবি দেওয়া উত্থাপন, বিশেষ করে সাম্প্রতিককালে গণমাধ্যমে সবচেয়ে বেশি তিতুমির কলেজটিকে বিশ্ববিদ্যালয় করবার যেই
দাবি, তারা আজকেও ডেমনস্ট্রেশন করেছে এবং 7 দিনের একটা টাইম তারা বেঁধে দিয়েছে, সচিবালয়ে তারা দেখা করেছে। এর ফলে শিক্ষাঙ্গনে একটা আনরেস্ট অবস্থা, অন্য জায়গায়ও কথাগুলি উঠছে যে বিশ্ববিদ্যালয় কলেজ তো অনেকগুলো বাংলাদেশে, একটি কেন, অন্যগুলি নয় কেন? এটিকে আপনি কিভাবে অ্যানালাইজ করবেন? এটা আসলে মানে সবার আগে একটু বলে রাখা ভালো, মানে সরকারকে আমি নিপীড়ক হতে বলছি না, কিন্তু সরকার যদি দুর্বল সরকার এই পারসেপশন মানুষের মধ্যে যায়, ওই সরকার চলতে পারে না, ফুল স্টপ। দুর্বল বলতে দাবি চাইলেই করা যায়, চাইলে না, আপনি দুর্বল, আপনাকে চাপ দিলে আপনি চাপ দিলে আপনি মেনে নেবেন। এবং একটা মানা, দুটা মানা, 5টা মানা যখন হতে থাকে তখন অন্যরাও নামবে, এটা খুব স্বাভাবিক। আই রিপিট, আমি সরকারকে নিপীড়ক হতে বলছি, কিন্তু এটা সরকারের বল প্রয়োগ করার, চাপ প্রয়োগ করার টুলস থাকে। অনেকের কাছে খুব খারাপ লাগবে শুনতে, কারোর কাছে মনে হবে আমি শেখ হাসিনার মতো করে কথা বলছি কিনা, না বলছি না। পৃথিবীর শ্রেষ্ঠতম দেশগুলো, গণতান্ত্রিক দেশগুলোতেও প্রয়োজনে না বলে সরকার, প্রয়োজনে বল প্রয়োগ করে। গতকাল যে ঘটনাটা ঘটলো, আমি জানি না, আমি এখানে মাসুদ ভাই আছেন, আপনি নিজেও মিডিয়ার সাথে খুব কানেক্টেড, আমরা সারাদিন নিউজ দেখতে থাকি। গত বেশ কয়েকদিনে কি আমরা কোথাও দেখেছিলাম তিতুল বিকজ স্বাভাবিকভাবে বলেছে যে আমরা একটা বিশ্ববিদ্যালয় চাই, তারা চাইতে পারেন, আমাদের দাবি মেনে নেন, আমরা একটা আলটিমেটাম দিলাম, আমার চোখে পড়েনি। ওনারা করলেন কি, ঘোষণা দিয়ে এসে দখল করে ফেললেন রাস্তা। এটা লিস্ট একটা প্রসেস। ট্রেন গেল, ট্রেনে হামলা হলো, সরি বলেছেন তারা, এটা সরি হতে পারে না। কোনো বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্টুডেন্ট ঢিল মেরে, আমরা শিশুর রক্তাক্ত ছবি দেখেছি, এটার কোনো ক্ষমা নেই আসলে, বাট দে ডিড ইট। সেটা বাদ দেই, দুর্বিষহ করে তুলেছেন মানুষের জীবন, এবং সরকারকে বুঝতে হবে দিনের শেষে সরকার অজনপ্রিয় হয়ে ওঠে। আমি কিন্তু ওই জ্যামে বসে থাকা কয়েকজন আমাকে ফোন করেছে, গভর্নমেন্ট এটা কন্ট্রোল করছে না বা পারছে না, খুব স্বাভাবিক। এর মধ্যে ষড়যন্ত্র থাকুক, ওটা থাকুক, আওয়ামী লীগের টাকা থাকুক, ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা থাকুক, হোয়াট এভার ইট ইজ। ডক্টর ইউনূস নিজেও তার ভাষণে ষড়যন্ত্রের কথা বলেছেন, এই সরকারের উপরে ঝুঁকি, ফাইন, আই অ্যাগ্রি উইথ দ্যাট, কিন্তু এগুলো সামলাবে কে? এগুলো সরকারকে সামলাতে হবে। সো সরকারের এইগুলো অ্যাসিড টেস্ট, কারণ আপনি যদি এটার পর মানেন, প্যান্ডোরাস বক্স খুলে যাবে। ঢাকায় সবচেয়ে ঐতিহ্যবাহী, সবচেয়ে বড় কলেজ কোনটা? ঢাকা কলেজ। পৃথিবীর কলেজ যদি ভার্সিটি হয়, ঢাকা কলেজ কি দোষ করেছে? আর আমরা শুধু ঢাকার কথা বলবো, ঢাকার বাইরে কত বড় বড় কলেজ আছে। আর ছোটরা বলবে আমরা কেন বৈষম্যের শিকার হবো, আমি ছোট কলেজ বলে আমাকেও করতে হবে। সো ইটস আ ফান। ওনারা 7 কলেজের একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল, আমি সেটার সাথে একেবারে একমত। তাদেরকে নিয়ে, তাদের জীবন নিয়ে নানান সংকট তৈরি করা হয়েছে। জাতীয় ইউনিভার্সিটি থেকে একবার শেখ হাসিনার ইচ্ছে হলো, মুহূর্তে উনি তো দেশকে নিয়ে খেলেছেন, উনি ওদেরকে ঢাকা ইউনিভার্সিটিতে যুক্ত করে দিলেন। সেখানে তাদের যৌক্তিক সমস্যা তৈরি হয়েছে। তারা যে পরবর্তীতে তাদের জন্য একটা কম্বাইন্ডলি করে পৃথক বিশ্ববিদ্যালয়ের দাবি করছেন, সরকার এগুলো বিবেচনা করতে পারে, কিন্তু একটা কলেজ ঘোষণা করে দেয়া এবং তারা এরপর যে কোনো কিছু করতে পারবেন, এটা খালি এটা বলে বলছি না। আজকেও রাস্তা বন্ধ করেছে গার্মেন্ট কর্মীরা। কিছুদিন আগেও যে নার্স ইয়েদের যে আনসারদের যেটি হলো, তাও খুব ড্রাস্টিক্যালি তারা। আচ্ছা, আরো সহজ বলি, মানে একটা কলেজের স্টুডেন্টরা রাস্তা ব্লক করলেন পরশু, তাদের দাবি হচ্ছে লটারিতে ভর্তি করা যায়, লটারির মাধ্যমে। এটা করে রাস্তায় বসে গেলাম, দ্যাটস হরিবল। মানে এখন সরকার যখন বলছে এর মধ্যে ষড়যন্ত্র আছে, এর মধ্যে ইভেন ফিনান্সের কথা বলছে, ট্রু, আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা, শেখ হাসিনা পিয়ন 400 কোটি টাকা মেরে দিয়েছে, ওদের তো হাজার হাজার কোটি টাকা আছে, তো তারা করছে এগুলো। প্রধান উপদেষ্টা বলছেন যদি তাই হয়ে থাকে তাদের তো এগুলো খুব কেয়ারফুল হতে হবে। গার্মেন্টের দিনের পর দিন আজও রাস্তা ব্লক হয়েছে। এর আগে একবার ঢাকা ময়মনসিংহ রোড 53 ঘন্টা একটানা বন্ধ ছিল। তো গোয়েন্দা সংস্থা কোথায়? কেউ কি কোনো আগাম তথ্য দিতে পারে না? দিলে কি আপনি আগে ব্যবস্থা নেন না? তাদের অসন্তোষের যৌক্তিক কারণও তো আছে, সেগুলোকে আপনি আগেই ট্যাকল করতে পারছেন না। নাথিং। এই জায়গাগুলো সরকারকে ইনএফিশিয়েন্ট হিসেবে প্রমাণ করছে এবং দুর্বল হিসাবে প্রমাণ করছে। আপনাকে যখন দুর্বল হিসাবে কেউ দেখবে, তখন এই ষড়যন্ত্র বা সব কিছু, মানুষের মধ্যে তো ক্ষোভ থাকে। বাংলাদেশের মতো একটা গরিব দেশে নানান মানুষের মধ্যে ক্ষোভ থাকে। তখন দেখা যাবে কেউ না কেউ এসে তাদেরকে উস্কে দিল এবং তারাও মনে করলো হ্যাঁ সরকার তোরটা মেনেছে, এটা মেনেছে, আমি যে কোনো কিছু চাইতে পারি, এগুলো শুরু হয়ে যাবে। মানস ভাই, এই যে এই দাবি দেওয়াগুলোর মধ্যে যৌক্তিকতা আছে, বা কিন্তু এগুলোকে ম্যানেজ করার কৌশল কি হতে পারে, প্র্যাকটিক্যাল রিয়ালিটি আপনি কিভাবে দেখেন একের পর এক? লজিক্যালি দেখলেই হয়। দেখেন একটা জিনিস কি আমি বলি আপনাকে, যেমন ধরেন কালকে আজকে তো দেখলাম পত্রিকা একটা প্রজ্ঞাপন জারি হয়েছে ওই চাকরির বয়স নিয়ে, 32 বছর চাকরির বয়স নিয়ে একটা প্রজ্ঞাপন জারি করে দিচ্ছে। দেখেন এই প্রজ্ঞাপনটাতে ওদের একটা দাবি ছিল 35 বছর করতে হবে। আচ্ছা, তো এরা করলো 32 বছর। আপনি কি মনে হয় যারা 35 চেয়েছিল তাদের সব দাবি মিটে গেল?
জি। তারা কি এটা নিয়ে আবার রাস্তায় নামবে না? আমি সিম্পল একটা কথা বলছি, তারা কি আবার রাস্তায় নামবে না? সেটাই। তো আবার রাস্তায় নামার ব্যবস্থা আপনি রাখলেন কেন? এবং এটাতে ক্ষতিটা কি হতো আপনার? আপনি যদি 35 দিয়ে দিতেন বয়সটা, চাকরির বয়স 35, তার মানে তো আপনি 35 বছর বয়স্কগুলোকে চাকরি দিচ্ছেন না, রাইট। আপনি তাদেরকে চাকরি অ্যাপ্লিকেশন করার সুযোগ দিচ্ছেন। সেটাই। আপনি দিলে আপনি কী লস হতো ভাই? আপনি উদাহরণ দেবেন, দেন উদাহরণ দেন, সারা দুনিয়ার উদাহরণ দেন। পাকিস্তান ছাড়া আপনার পক্ষে আর কেউ নাই, পাকিস্তান ছাড়া আর কোথাও 30 নেই। তাহলে আপনি দিচ্ছেন না কেন? কতিপয় সচিব বলেছেন দেওয়া ঠিক হবে না, আচ্ছা। জাস্ট কতিপয় সচিব, আপনি ওনাদেরটা মেনেছেন। আচ্ছা মেনেছেন, মেনে যদি আপনি শান্তি করতে পারতেন তাহলে আমার কোনো আপত্তি ছিল না। আপনি মেনেছেন, আপনি কি মানাতে পেরেছেন? সেটাই। আপনি তো মানাতে পারেন নাই। চাপিয়ে দুদিন দেওয়ার পরে মতো। আবার হবে, সেটাই। দুদিন পরে আবার তারা রাস্তায় নামবে, কিন্তু এবং রাস্তায় নামছে, দেখেন না, খুব শিগগিরই নামবে। এবং একটা জিনিস যোগ করি যে যেমন ঢাকার রাস্তায় ব্যাটারি রিক্সা চালানো নিয়ে আগের এক ধরনের অবস্থান, এখন ড্রাস্টিক্যালি আবার সেটিকে 3 দিনের ভিতরে সেটি বন্ধ করার কথা বলা এই হয়েছে। ডিসিশনটা ভালো হয় না আমার কাছে, ভালো হয় না কেন সেটা আমি বলি। মানে এটা তো ভাই খেলাধুলা না, এটা তো আমরা ওই যে ছোটবেলায় খেলতাম না, খেলতে খেলতে যে নাকি মানে একটু খারাপ খেলতো, সে ওই লাথি দিয়ে আসে ভেঙে টেঙে দিয়ে খেলবো না চলে শেষ গেলাম। মুহূর্তে সেটাকে বন্ধ করে এটা দেওয়া কিন্তু হয়। সেরকম ব্যাপার না রে ভাই। আমার কথা হলো কি, আগে একটা স্বৈরাচার ছিল, মানলাম স্বৈরাচার ছিল, সে তার আমলে বললো যে এগুলি চলতে পারবে না, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেলো ভাঙচুর, চলতে পারলো না। তিনি বললেন না, ওটা ঠিক হয় নাই, চলবে। সঙ্গে সঙ্গে ওনার কথা অনুযায়ী ওনার উনি কথা এক অনুযায়ী বিশাল আবার একটা চলতে শুরু নেত্রী, উনি করলো। বলছেন উনি জনগণের দুঃখ বুঝতে পারেন, কি হ্যাঁ, কি হ্যাঁ, করে পেটে লাথি দেওয়া যাবে না। এমন ভাবে রাস্তায় শুরু করলো চলা যে ওদের জ্বালায় আর থাকা যায় না, সেটাই। ঠিক না? তো এখন আপনি আবার কি বললেন, 3 দিনের মধ্যে সব বন্ধ করে দেবেন। আচ্ছা আপনি আমাকে বলেন, এই যে মাঝখানে ওই ভদ্রমহিলার কথা অনুযায়ী যে হাজার হাজার রাস্তায় নেমে পড়লো, আপনি 3 দিনের মধ্যে এগুলো কোথায় ফেলাবেন? এখানে যে বিপুল পরিমাণ ইনভেস্ট হয়ে গেলো, এটার আপনি কী ব্যবস্থা করবেন রে ভাই? সেটাই। কোনো ব্যবস্থা করতে পারবেন? আচ্ছা ফাইন, তারও যে বড় কথা, ওইগুলি চলবে না। চলবে কোনটা? যেটাকে মানুষ প্যাডেল চালায় চলে, খুবই, হ্যাঁ, তো ওটা তো অমানবিক, অমানবিক এবং খুব স্লো ওটা তো মুভিং। অমানবিক। একটা মানুষ আপনাকে টেনে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা আপনি কীভাবে মানতে চাচ্ছেন? তারও যে বড় কথা, আমি তারও যে বড় কথা বলি আপনাকে, এই যে রিক্সাগুলি আছে, এগুলি কোনটা লাইসেন্স আছে? সেটাই। একটারও Maximum লাইসেন্স নাই। নাই। আপনি সিটি কর্পোরেশনকে আপনার ট্যাক্স দিচ্ছে, আপনার সিটি কর্পোরেশন, এখন আপনি এখন প্রশাসক বসিয়েছেন, আপনি এদের দিয়ে কেউ লাইসেন্সে তো নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। ওই লাইসেন্স কে দেয়? বিভিন্ন রিক্সা অ্যাসোসিয়েশন দেয়, আওয়ামী লীগের লোকজন এখনও দেয়, ওরাই আছে, নামও সবাই, আমরা এদের নিয়ে অনেক রিপোর্ট করছি। এই আপনার 23 বঙ্গবন্ধু এমনি ওই ঠিকানা এক লোক আছে, ইনসার আলী নাকি যায় নাম, আচ্ছা, তার অনেক রিক্সার লাইসেন্স। সে বাংলাদেশের মোটামুটি ঢাকা শহর সব রিক্সা সে নিয়ন্ত্রণ করে। ওই তাদের সমিতির নাম শ্রমিক লীগ নাকি লীগ, রিক্সা শ্রমিক লীগ দিয়ে সে সবার কাছ থেকে টাকা নেয়। তো এখন আমার কথাটা হলো কি, যে আপনি তো এগুলি নিয়ন্ত্রণ করতে পারছেন না, আপনি কি করছেন? জাস্ট গরিবের পেটের মধ্যে যা লাথি মারতেছেন। যে লোকগুলো, যে ছোট ছোট মানুষ, মনে করেন 1 লাখ টাকা খরচ করে এক রিক্সা বের করছে, সেই রিক্সাটা আপনি বলেন 3 দিনের মধ্যে সব বন্ধ, তো সে এই ইনভেস্টটা কই যাবে? সে তারা কি দেশের নাগরিক না? তারা নাগরিক না। আপনার গাড়ি চালাইতে সমস্যা হয়, আপনি রিক্সাটাকে বন্ধ করে দিচ্ছেন কেন রে ভাই? আপনাকে সিস্টেমে নিয়ে আসেন, সেই সিস্টেমটা আপনি ক্রিয়েট করতে পারেন না, কারণ আপনার ওই ক্ষমতা নাই। নিজের অক্ষমতা ঢাকার জন্য আপনি গরিবের পেটে যে লাথি মারতেছেন। ভাই যে লোকটার আপনি রিক্সা চালায়, ওই মেশিন চালায় রিক্সা চালায়, ওই লোকটার জন্য বিকল্প চাকরির জন্য আপনি কি ব্যবস্থা রাখছেন? ওই লোকটা কি দেশের নাগরিক না? আপনারও 1 ভোট, তারও 1 ভোট। এগুলোর জন্য কি আমি বলি আপনাকে, আমি আপনাকে স্পষ্ট একটা কথা বলি, এই দেশে আগামীতে আরো অনেক ঘটনা ঘটবে, এরকম প্রশাসনিক ঘটনা, এবং আমি মনে করি এগুলো হাসিনার আমলাতন্ত্রের ক্রিয়েশন হবে। এগুলো তারা এগুলো ক্রিয়েট করে সরকারের মনে করেন মোটামুটি একটা ফাফড়ে ফেলে দিবে। সরকার এটা কি হইতেছে, এটা মিলে না, এটা মিলে, সবে আমলাদের কাজ। এবং আমি আগেও বলেছি যে ভাই হাসিনার আমলা দিয়া, একটা স্বৈরাচারের আমলা দিয়া একটা গণঅভ্যুত্থানের সরকার চলতে পারে না। এই সরকারকে যদি ডুবায় কখনো কেউ, যদি ডুবাতে পারে, এই আমলা আর ডুবাবে। কিন্তু আমলাদের এত নির্ভরতা কেন? যে ক্ষেত্রে আমরা দেখলাম যে একজন উপদেষ্টা সম্প্রতি পোর্টফোলিও চেঞ্জ করে ফুড মিনিস্ট্রিতে গেছেন, তারপরেও কি ইম্প্যাক্টটি এখনো ভিতরে রয়ে গেছে বলে মনে হয়? আমি একটু আপনার মতামত নেই, পরে জাহিদ ভাই বলবেন কথাটা যেটা আসছে। উনি তো মূল সমস্যা ছিল, উনি তো সমস্যা, তো খাদ্যতে গেছেন, এখন চেঞ্জ হচ্ছে। উনি কি করবেন রে ভাই? উনি কি, আপনার ওনার বয়সটা খেয়াল করেন রে ভাই।
উনি কী করবেন? ওনাকে নেওয়া হয়েছে কোনো, এটা আমি বুঝি না। কতগুলি উপদেষ্টাকে এই ইউনূস সাহেব কেন নিয়েছেন এটাই আমার কাছে ক্লিয়ার না। এই লোকগুলি জীবনের একদম শেষ প্রান্তে আসছেন, জি, ওনাদের দিয়েছেন আপনি বড় বড় কাজ করার জন্য। মেধাবী, ওনারা সবাই মেধাবী, ওনার মেধা নিয়ে আমি কোনো প্রশ্ন করছি না, ভাই অ্যাবিলিটির প্রশ্ন তো আছে। আমারই এখন একটা কাজ আধা ঘন্টা 1 ঘন্টা কাজ করার পর আমার ঝিমা নিয়ে আসি, আমার তাকে আসতো না। আমি এটাকে আমি অস্বীকার করতে পারবো? রাইট। এই ক্ষেত্রে জাহিদ ভাই আপনার কাছে আসি, বিশেষ করে আমাদের যখনই কোনো দ্রব্যমূল্যের দামের কথা আসে, কেউ কেউ বলার চেষ্টা করেছেন পূর্বের সিন্ডিকেট এখনও চলমান আছে, ভিন্ন নামে কালার চেঞ্জ করে। আবার আমলাতন্ত্রের চ্যালেঞ্জের কথা আছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা মানে অ্যাড্রেস করতে পারছি না। দাম কমানোর ক্ষেত্রে তো একই কথা বারবার আসছে, পুরনো সিন্ডিকেটের নিয়ন্ত্রণ করছে এখনো। দামের বৃদ্ধির পেছনে সিন্ডিকেটের ভূমিকা আছে এবং এর সাথে চাঁদাবাজি আছে। সরকার যে জিনিসগুলো নিয়ে কাজ করতে পারে, সিন্ডিকেট খুব সহজে ভাঙা যাবে না। আমি খুব অপ্রিয় একটা কথা বলছি। আমরা বেসিক অর্থনীতি বুঝলে আসলে এই শেখ হাসিনার সময় সিন্ডিকেট হয়েছে, এটা কেন ভাঙতে পারছি না? এখন যেখানে সিন্ডিকেটের অপারেটর 4 জন 5 জন, ধরুন ভোজ্য তেলের সিন্ডিকেট 5 জন অপারেটর, অয়েল মিল আছে 5 জনের, আপনি একজনকে বেঁধে নিয়ে আসলেন, চাপ দিলেন, উনি প্রোডাকশন কমিয়ে দিলেন, আপনি দেখুন বাজার আরও অস্থির হয়ে যাবে। এগুলো প্রচুর মধ্য এবং দীর্ঘমেয়াদী, আপনি আরও প্রচুর সাপ্লায়ার তৈরি করতে হবে, ডিম, পোলট্রি, সব এরকম অপশন বাড়ানো আরও। আচ্ছা, এটা আপনি খুব সহজে পারবেন না, মেনে নিতে হবে। সরকারকে এই জিনিসগুলো কমিউনিকেট করতে হবে। আপনি ডেকে আনেন, আমি জানি যে মাসুদ ভাইয়ের কাছে টাকা আছে, আপনি একটু আসেন, আপনি এই ক্ষেত্রে ইনভেস্ট করেন, আমি আপনাকে সহজ শর্তে লোন দিচ্ছি, আপনার ট্র্যাক রেকর্ড ভালো আছে, আপনি টাকা ফেরত দেন, সো আপনি করেন। এরকম করে আমি বাড়াতে থাকবো। এই করলে একটা সময় দেখবেন এগুলো ভেঙে যায়। চাঁদাবাজি কমানো যেত, চাঁদাবাজির জায়গাগুলো জাস্ট পরিবর্তিত হয়ে গেছে। এটা সরকার ইমিডিয়েটলি করতে পারতো, টাফ হতে পারতো, কিন্তু সরকার চায়নি নাকি পারেনি আমরা জানি না। চাঁদাবাজি কমিয়ে দিলে কিন্তু জিনিসপত্রের দাম, অন্তত যেগুলো সিন্ডিকেট, বড় সিন্ডিকেট নেই, বড় বড় অপারেটর নেই, সবজির দামেই তো এই চাঁদাবাজির কারণেই অনেক ভ্যারি করে। এরকম কিছু আপনি যদি করতেন, সেটা করতেন। নাম্বার 2, যেটা সরকারের ক্ষমার অযোগ্য অপরাধ আমি মনে করি, যখন আপনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছেন না, তখন অ্যাটলিস্ট একটা জিনিস চেষ্টা করা দরকার, সেটা হচ্ছে আপনি কীভাবে সবচেয়ে ভালনারেবল মানুষগুলোকে ভালো রাখবেন। আলুর দাম 70 টাকা হয়েছে, আপনি কি খুব সাফার করেছেন? মাসুদ ভাই করেছেন, আমি করেছি। আমরা ব্লেসড যে আমরা 70 টাকা হয় খুব বেশি সাফার করিনি। 70 টাকা আলু, যেটা চালের চেয়ে বেশি দাম, সেটা কিছু মানুষ সাফার করেছে। এখন আপনি যদি, যেমন ধরুন এখনো টিসিবি ট্রাকের পণ্য বিক্রি হচ্ছে, আপনি কি, আমি বলছি, আমি শেখ হাসিনাকে দেখি টিসিবি ট্রাক দেখলে এখনো দীর্ঘ লাইন। সব ধরনের মধ্যবিত্ত সমাজ সবাই আছে, লাইন আছে এবং লাইন দীর্ঘ। আমি তো দেখতে চেয়েছিলাম এই সরকার সময় লাইন ছোট হবে, ট্রাক আমি আরো অনেক দিয়েছি, মানুষ ওখান থেকে পণ্য খুব দ্রুত কিনে নিয়ে চলে যেতে পারবে। সরকারের ক্ষমার অযোগ্য কিন্তু এটা। আমি শেখ হাসিনার সময়কার মতো, এখনো আপনি সার্চ করুন, নিউজ দেখবেন, 3 ঘন্টা দাঁড়িয়ে লাইনে থেকে পণ্য পাইনি, চলে গেছে। এগুলো তো আমরা দেখতে চাইনি। এগুলো সরকারের মুহূর্তের সিদ্ধান্তে হওয়া সম্ভব, সেটাই সরকার চাইলেই সম্ভব। মানে এই গভর্নেন্স চ্যালেঞ্জগুলো তো আলাপ করতে করতে সবাই জেনে গেছে কোথায় কোথায় লুপহোলস, ধরছে না কেন? আপনি গরিব মানুষকে খুব দ্রুত একটু সাহায্য করে ফেলেন। সরকার মনে রাখতে হবে, সরকার কিন্তু সোশ্যাল সেফটি নেটের কার্ডগুলো বন্ধ রেখেছে, এটা যৌক্তিক। ইউনিয়ন পরিষদ তো অনেকই পলাতক চেয়ারম্যান, যেগুলো এক্সিস্টিং ছিল সেগুলো বন্ধ রেখেছে। এগুলো যৌক্তিক কারণ আছে, সেটা হলো বিগত সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ই বলেছিল 45-6% কার্ড হচ্ছে ভুয়া কার্ড। হ্যাঁ, আমি কার্ড দেওয়ার ক্ষমতা, আমি আপনাকে একটা দিলাম, মাসুদ থেকে একটা দিলাম, এরকম করে দিয়ে পরিবারের মধ্যে বন্টন করে নিজের মধ্যে রেখে দিয়েছে। সেগুলো ওনারা চেক করছেন। কিন্তু এটা তো মনে রাখতে হবে, বেশ কিছু মানুষের কাছে সামান্য টাকা, মানে আমার সাথে ব্যক্তিগতভাবে কয়েকজন কথা বলে 500 টাকা মাসে, এটাও তার কাছে অনেক কিছু। ভালোভাবে সবগুলো এগুলো দ্রুত শেষ করে এগুলো দাও, পারলে ভাতার পরিমাণ বাড়াও, এগুলো আপনি করতে পারেন। এই আলোচনাতেই আবারও ফিরে এসে আমরা দুজনের ক্লোজিং বক্তব্য দিয়ে আজকের অনুষ্ঠানের শেষের দিকে যাব। তার আগে দর্শক, আপনারা এই বিরতি পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বিরতির পরে সবাইকে আরও একবার আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জামিল আহমেদ, দুজন অতিথি আমাদের সাথে আছেন, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং রাজনীতি বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। আমরা মোটামুটি যে আলোচনায় ছিলাম, মাসুদ আপনার কাছে আসি, একটু আলোচনাটিকে র্যাপ আপ করতে চাই। বেশ কতগুলো গভর্নেন্স চ্যালেঞ্জ, যেগুলো আমরা বহুদিন ধরে আলাপ করছি, এগুলো কেন অনিয়ম হচ্ছে, সমাধান হচ্ছে না কেন, এখন মানুষের মধ্যে একটা এক্সপেকটেশন ছিল যে এগুলো আর থাকবে না। সেগুলি চিহ্নিত বিষয়গুলো দূর করতে কি আসলে এত সময় লাগার কথা কিনা? অনেকগুলো কথা জাহিদ ভাই বললেন যেগুলো।
না আমি মনে করি দেখেন আমি বলি সবচেয়ে বড় প্রবলেম জানেন কি সরকারের, যে কারণে সরকার নিয়ে সমালোচনা সবচেয়ে বেশি হচ্ছে, এটা হলো গিয়ে যে আপনার যে ডেইলি যে প্রবলেমগুলো মানুষের এই যে দ্রব্যমূল্য কেনাকাটা করতে পারছে না মানুষ, আইন শৃঙ্খলা, আমি দ্রব্যমূল্যটাই বেশি ধরি কারণ এটা প্রতিদিনই কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, এটা কিন্তু সমাধান কঠিন না। আমি এখনও মানে নতুন বাণিজ্য মন্ত্রী তিনি কী করবেন আমি জানি না। আপনি জাস্ট আপনি সিন্ডিকেট ভাঙতে পারবেন না, ঠিক আছে, আপনি জাস্ট একটা বিকল্প ব্যবস্থা করেন না, গভর্নমেন্ট সাবসিডি দেয় কিছু, কত আর সাবসিডি লাগবে, সাবসিডি দিয়ে আপনি প্রত্যেকটা বাজারের 3 দিকে 4 দিকে 4টা আপনি বসাই দেন, এটা বিকল্প ব্যবস্থা। মানুষ গ্রামে যারা এখানে লাইন দিয়ে কিনবে তাদেরকে আপনার কার্ড ফার্ড পরীক্ষা করার দরকার নেই রে ভাই, যে লাইন দিয়ে দাঁড়াবে তাকে আপনি দিবেন, সমস্যাটা কি, যার টাকা আছে সে লাইন দিয়ে এখন দাঁড়াবে না, যে লাইন দিয়ে দাঁড়াবে তাকে আপনি দেখেন। আমি বলি আপনাকে শাকসবজির কথা বলি, আমরা যেটা কাঁচামালের কথা বলি, আপনি উত্তরবঙ্গে যান, উত্তরবঙ্গে যে সবজিটার দাম 10 টাকা সেটা ঢাকায় আসতে আসতে 40 টাকা হয়ে যাচ্ছে, চাঁদাবাজির কারণে হচ্ছে। সরকার একটা ব্যবস্থাগুলো ট্রেন সার্ভিস দিয়ে, ট্রেনে প্রথম কয়েকদিন কেউ আনলোই না, আচ্ছা আনলো না কেন, 1 নম্বর হলো ট্রেন যে চালু হয়েছে এইটাই ওরা জানে না, ইনফরমেশনটা জানে, আর 2 নম্বর হলো বিপণন ব্যবস্থাটা, মানে ওখানে যারা ফারিয়া আছে যারা তারা আনতে দেয় না এখানে, এবং তারা তো আগেই টাকা দিয়ে রাখছে, কিন্তু তারা কেন আনতে দেয় না। এখন সরকার কি করতে পারতো, সরকার নিজস্ব ব্যবস্থাপনা ওদের কাছ থেকে কিনতে হবে মার্কেট থেকে, কিনা প্রতি কেজি তার 1 টাকা পড়ে, 1 টাকা 4 আনা এরকম পড়ে, সে ট্রাকে করে সে আনতো, এনে তার যে বিপণন ব্যবস্থাগুলো আছে, তার যে টিসিবির মাধ্যমে যেখানে বিক্রি করে সেখানে সে বিক্রি করুক না, আপনি 7 দিন বিক্রি করেন, দেখবেন বাজারের মধ্যে কি প্রভাব পড়ে, সেটাই বাধ্য প্রভাব পড়তে। এখন সরকার হলো একটা রাষ্ট্রের সবচেয়ে, আসলে বলতে গেলে সরকার হলো রাষ্ট্রের সবচেয়ে বড় মাস্তান, আমি যদি মাস্তান বলি, সরকারের যে বড় মাস্তান কেউ আছে, সবকিছু তারা চাইলে চেঞ্জ করতে পারে সবকিছু। সে যদি এটা শুরু করে যে প্রত্যেকটা বড় বাজারের 4 কোণায় 4টা ট্রাক থাকবে এবং এটা চলবে, এরকম আপনি যদি 5 টনের একটা ট্রাক রাখেন তাহলে 20 টন থাকবে, আপনি চালান না, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি দেন এবং শাকসবজিগুলি দেন আপনি, এবং শাকসবজি আপনি আনতেই পারেন, আপনি যদি বিক্রি করেন ওখানে 10 টাকার সবজি আপনি 15 টাকায় বেচলে আপনার লাভও হবে, সেটাই আপনার লাভও হবে, 40 টাকাতে মানুষকে কিনতে হচ্ছে। এবং এতগুলি যে অধিদপ্তর, অফিস, কৃষি উন্নয়নের, এগ্রিকালচারের তো অনেক প্রতিষ্ঠান, ম্যান পাওয়ার, তারা কি মোবিলাইজড করা হচ্ছে তাদেরকে প্রপারলি? কি করে এটা তো বলে লাভ নাই, তারা খালি ধান্দা খুঁজে কোথায় যাওয়া যাবে, কোথায়। আমার কাছে একজন লোক বললো, বুঝছেন, আপনি বললে নাম বললে চিনবেন না, তো সে তার সমস্যা দেখে আমি বলতেছি না, সে এরকম বিভিন্ন জায়গার থেকে ওই আপনার অর্গানিক জিনিসগুলো নিয়ে আসে, আয় না ঢাকায় আয় না বিক্রি করে, তার এখানে এই কৃষি অধিদপ্তর লোক আসছে, সে যে আনে এর জন্য তাকে টাকা দিতে হবে, নাহলে কি একটা সার্টিফিকেট লাগবে, অর্গানিক কিনা, হ্যাঁ, এই সার্টিফিকেট যদি আপনি না নেন তাহলে তারা বন্ধ করে দেবে, এবং সার্টিফিকেটের জন্য তার কাছে একটা আঘাত আছে 40,000 টাকা 1 মাসের জন্য, তো অন্য একজন আনবে এটা তাও আনতে দেবে না। মানে সরকারি অফিস মানেই হলো গিয়া যে আপনাকে স্বাভাবিক কাজকে কিভাবে বাধাগ্রস্ত করা যায়। তো এই যদি হয় সরকার, মানে সরকারের কাজটা কি রে ভাই, আমি তো ভাই আপনার কাছে টাকা চাই নাই, আমি আমার কাজটা আমিই করব, আমার কাজটা আপনাকে ত্বরান্বিত করে দেবেন, এই তো। এরা বাধা দেয়, কিন্তু এই বাধা যাতে না দেয় তার মনিটরিংয়ে তো বিভিন্ন ধাপে ধাপে থাকার কথা ছিল, সেগুলো তাহলে ওয়ার্ক করছে না, আপনি বলছেন ওয়ার্ক করছে, এটা অন্য কারণে ওয়ার্ক করছে, ওকে, দান্দাবাজির জন্য ওয়ার্ক করছে, তারা ওয়ার্ক করে। কিন্তু ঢাকা শহর, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, ঢাকা শহরে যত দোকান আছে, ছোট ছোট দোকান আছে না, খাবারের দোকান, অমুক দোকান, যে কাউকে জিজ্ঞাসা করেন যে আপনাদের সঙ্গে ভ্যাটের সম্পর্ক কেমন, ওরা বললো ভ্যাট অফিসার আসে নিয়ে টাকা নেয়, এবং তারা বলে যদি আপনি ভ্যাট দেন তাদের, আপনি যদি বলেন আমি জেনুইন ভ্যাটটা দেবো, তারা আপনার এমন প্যাচ কষবে আপনি জান বেরিয়ে যাবো, বলবো আপনার সঙ্গে কন্ট্যাক্ট করেন। এটা কে না জানে, এটা কে না জানে, এটা তো ওপেন সিক্রেট ভাই, কারো কিন্তু এই পর্যন্ত দেখছেন কোনো ভ্যাট অফিসারের কোনো শাস্তি হয়? সবাই পায় এর টাকা। তো এগুলি তো ভাই মানুষকে যখন আপনি এরকম হয়রানির মধ্যে ফালাই দিবেন, পড়তেছে নতুন গভর্নমেন্ট আছে, তারা কি করবে জানি না, বলতে পারবো না, কিন্তু আমি ওইটা অত আলোচনায় যাচ্ছি না। আমার কথা হলো কি, সরকার যদি বিকল্প একটা ব্যবস্থা রাখতো, যে টিসিবির মাধ্যমে, যে কথা জাহিদ বললেন যে আপনার কেন ট্রাকে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, তো তার চেয়ে আপনি 3 ঘন্টা থাকার পরে কিন্তু সে শিওর না, এমন হতো যে 3 ঘন্টা পরে সে পাবে, সেটাই, তাহলে আমি বুঝতাম। যখন 3 ঘন্টা দাঁড়ায় থাকার পর সে পেল না, আপনি ভাবেন তো ওই লোকটা সরকারের প্রতি কী ধারণা নিয়ে ব্যাক করলো, সেটাই। তো এটা তো হলো না রে ভাই। তো এই জিনিসগুলো করা যায় না, ইম্পসিবল, আমার কাছে তা মনে হয় না। খুবই করা সম্ভব,
খালি একটু ভাবতে হবে এবং খালি একটু সদিচ্ছা লাগবে। জি, এই যে আলোচনাটার কমন চিত্র যে ভ্যাটের কথা যেটা মাসুদ বললেন, একইভাবে ওয়াসার লাইনম্যানদেরকে নেগোশিয়েট করতে দেখা যায়, তারপরে বিভিন্ন ইলেকট্রিসিটির যে আপনি আমাদের সাথে সেটেল করেন, তাহলে এই আলোচনা সব জায়গায় এখনও বিদ্যমান। তাহলে আলটিমেটলি ওভারসি যারা করছে তারা বসে কি করছেন চেয়ারে আসলে? আচ্ছা, প্রথমে একটা কথা বলা দরকার, সেটা হলো এটা অনেকেই বলছেন, আবার একটু তুলি, যে এই সরকার মানে উপদেষ্টা যারা আছেন তাদের ব্যর্থতা, তারা কতটা ব্যর্থ হয়েছেন সেটা আলোচনার আগে মনে হয় এই আলোচনা করা জরুরি যে ওনাদেরকে আমরা একটা আইডিয়াল কন্ডিশন দিতে পেরেছিলাম। যেমন আমরা এখন অনেক মূল্য নিয়ে কথা বললাম, না সেটার কথা বলছি না, ওই ব্যাকগ্রাউন্ডও না। আমাদের অর্থ উপদেষ্টার হাতে বাণিজ্য মন্ত্রণালয়ও ছিল, মানে এত বড় মন্ত্রণালয়, এবং যিনি অর্থ উপদেষ্টা উনি এফিশিয়েন্টলি অর্থ মন্ত্রণালয় চালাচ্ছেন, কিন্তু ওনার তো বয়স হয়েছে। আর বয়স না হলেও এই দুটো বড় মন্ত্রণালয়, সো শুরুতেই এই সরকার অনেকগুলো, এবং এখনো ভুলের মধ্যে আছে। আমি মনে করি এখনো যথেষ্ট সংখ্যক উপদেষ্টা নেই। স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে কৃষি মন্ত্রণালয়, মানে বাংলাদেশে এই মুহূর্তে টাফেস্ট মিনিস্ট্রি হচ্ছে স্বরাষ্ট্র, তার অধীনে 2-3 জন প্রতিমন্ত্রী থাকা উচিত, ব্যাপারটা এই রকম। আবার কৃষির মতো এত বড় একটা মন্ত্রণালয় সেখানে আছে, জ্বালানি খনিজ সম্পদের সাথে যোগাযোগ এবং সেতু মন্ত্রণালয়, বুঝছেন? সো এই জিনিসগুলো করা দরকার। ওভারসি করতে সমস্যা হবে, না হবার কোনো কারণ ছিল না। এবং কেন সরকার এই ভুল এখনো করছে, আমি আসলে আলটিমেটলি তো সেই ব্যুরোক্রেসির উপরই ডিপেন্ডেন্সি চলে আসছে। এখন যেই ব্যুরোক্রেসি আপনাকে অসহযোগিতা করছে, সেখানে দরকার হলো পারলে আপনার রিপ্রেজেন্টেটিভ ডেডিকেটেড ভাবে দেন, যিনি সকাল বিকাল, ধরুন আমার 2টা মিনিস্ট্রি আছে, আমি ওই মিনিস্ট্রিতে গিয়ে চাপ দিয়ে আসলাম, এসে এবার এই মিনিস্ট্রিতে চাপ দিতেছি, ওই চাপ কন্টিনিউ করলো না। ওখানে একজন যিনি আছেন ডেডিকেটেড, তিনি ক্রমাগত ওই সাস্টেইন চাপ দিয়ে যেতে পারেন এবং প্রয়োজনে যা যা স্টেপ নেওয়ার কথা সেগুলো নিতে পারেন। তো সরকার এগুলো করে নাই। এই জিনিসগুলো ফিক্সেবল ছিল, কতগুলো আপনি ফিক্স করতে পারবেন না দ্রুত, যেগুলো আপনি দ্রুত ফিক্স করতে পারেন আপনি সেগুলোও তো করেন নাই আসলে। আর সরকারের যে সংকট ছিল, আমি এই কথাটা একটু বলা জরুরি। আমাদের আমলাতন্ত্র কখনোই খুব ভালোভাবে কাজ করেছে তা না, দুর্নীতি চিরকাল ছিল, মানে সেই প্রাচীনকাল থেকেই এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা এগুলো করে, এইসব নানান আলাপ তো আসলে আমাদের আছে। কৌটিল্যের অর্থশাস্ত্রের মধ্যেও সেই হাজার হাজার বছর আগে রাজকর্মচারীরা ঘুষ খায় আছে। কিন্তু গত 15 বছরে এবং সবশেষ 10 বছরে যে জায়গায়, যে পর্যায়ে চলে গেছে, ডিজাস্টার ঘটেছে সেখানে আসলে। এখন এখান থেকে রিভার্সাল খুব টাফ, এবং অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছা এবং রাজনৈতিক সক্ষমতা নিয়ে কোনো সরকার যদি তৈরি হয়, সেই সরকার যদি চায় তাহলে হয়তো রিভার্সাল সম্ভব। শর্ট টার্মে আমি এটা নিয়ে কিছু দেখি না। কিন্তু জানবে এই ক্ষেত্রে যেই মানুষের মধ্যে এক ধরনের গ্রিভ্যান্সেস বা চাহিদা, বিভিন্ন ধরনের ক্ষোভ, এগুলো কি আলটিমেটলি মনে হয় যে নির্বাচনমুখী একটা সরকারের এক ধরনের পারফরমেন্সের ক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে? নিশ্চয়ই পারে। এবং একটা কথা মনে রাখতে হবে, আমরা যারা শুনছি, প্রায় সবাই যারা টিভিতেও শুনছেন, আমরা কিছুটা হলেও প্রিভিলেজড মানুষ। আপনি তো ক্ষুধার কষ্ট করি নাই, আপনি তো এই কষ্ট কোনোদিন দেখেন নাই যে আপনার সন্তানকে একটা ডিম দিতেন প্রতিদিন, এখন হাফ ডিম দিতে হয় বা অল্টারনেট ডেতে দিতে হয়। তো যারা ওইসবের মধ্য দিয়ে যান, যারা আধ পেটা খান, লাইনে দাঁড়িয়ে যে চালটা পেল না, সে বাসায় যে কি খাবে, সে বাসায় যে, ওটা আমি বুঝি নাই। কিন্তু ওই মানুষটা জায়গায় দাঁড়ান তো, আপনি সংস্কার বলছেন, আপনি কনস্টিটিউশন পাল্টাবেন, নিশ্চিতভাবে সংস্কার কিন্তু প্রান্তিক মানুষটাকেও হেল্প করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, যদি ঠিকঠাক মতো করা যায়। কিন্তু এই মুহূর্তে ওনার কাছে এগুলো মনে হবে না, এবং ওনার তখন মনে হবে যে একটা গণতান্ত্রিক সরকার, রাজনৈতিকভাবে নির্বাচিত, ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের উপরে চাপ তৈরি হবে। এবং এই সরকারকে মনে রাখতে হবে, তারা যদি আক্ষরিক অর্থে সংস্কার নিশ্চিত করতে চান, তাদের সিরিয়াসলি ডে টু ডে লাইফের প্রবলেমগুলো হ্যান্ডেল করতে হবে। সাধারণ মানুষকে কমফোর্টেবল মোটামুটি একটা জীবন দিতে হবে, না হয় সংস্কারের, মানে তাহলেই সংস্কারটিকে মানুষ এন্ডোর্স করবে এবং উনি অপেক্ষা করতে প্রস্তুত থাকবেন। না হয় আসলে আতপেটা খেয়ে, সরি, মানে সংস্কার শব্দটা কানে খুবই কর্কশ, এক সময় একটা টার্ম হিসেবে মানুষের কাছে চলে যেতে পারে। যে এই ক্ষেত্রে একটু আমরা শেষের দিকে একটু আলাপে চলে আসি। বিশেষ করে দেখা যাচ্ছে যে ওই যেই আলাপ প্রথমে আমরা বলেছি যে কতটুকু সংস্কার বা মানুষের জীবনযাত্রার মান নিয়েই কথা বেশি হবে না নির্বাচন নিয়ে হবে, সেই ক্ষেত্রে আমরা একটু জাহিদ ভাইয়ের কিছু কথা শুনলাম, আপনারা কিছু যোগ করেন যদি। সংস্কারের ব্যাপারটা হলো, এটা আমরা যে এটা দিয়ে আলোচনা শুরু করেছিলাম, কিন্তু আমার কাছে কিন্তু মনে হয়
যে সংস্কারের ব্যাপারে এই সরকার শেষ অনেক সংস্কারই করতে পারবে না। আচ্ছা, এটা না করার পেছনে রাজনৈতিক দলগুলোর কিছু ভূমিকা থাকবে। একসময় মানুষও হয়তো অধৈর্য হয়ে যাবে। আচ্ছা, এই অধৈর্যটা মানুষ হতো না যদি সরকার মানে আমাদের ডেইলি লাইফটাকে স্মুথ করতে পারত। সেটা তো সরকার আসলে পারছে না। আবার তৃতীয় আরেকটা ব্যাপার হলো কি, এই সংস্কারের জন্য যে কমিশনগুলি করা হয়েছে, জি, এই কমিশনগুলো না আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হয় না। বেশ কয়েকটা সব কমিশনের পারফরমেন্স একই রকম কিছু না। কিছু কমিশন ভালো হয়েছে, আচ্ছা, আচ্ছা। আমরা শেয়ার করবো না। আবার কিছু কিছু কমিশন আপ টু দ্য মার্ক আমার কাছে মনে হয় না। যেমন আমি অন্যগুলি বাদ দিই, জি। নির্বাচন, তারপরে আপনার সংবিধান, এগুলো নিয়ে অনেক বিতর্ক, সংবিধান নিয়ে তো অনেক বিতর্ক আমারই আছে, আমারই আপত্তি আছে। সেটাই। তারপরে আমি এগুলো বললাম না। ভাই আমি তো গণমাধ্যমটা বুঝি, আর কিছু না অবশ্যই, বুঝি। রাইট। গত 35 বছর ধরে আমি ভাই চাকরি এই কাজটাই করি। সিজনড হয়ে গেছেন আপনি। হ্যাঁ, জি, আমি তো এটাই করি। এখানে যে লোকগুলিকে নিয়োগ করা হয়েছে আমি মোটামুটি বড়লের সবগুলি লোককে চেনেন। নামে চিনি। দুই একজনকে আমি হয়তো চেহারায় আমার সঙ্গে তার পার্সোনালি কখনো দেখা হয় নাই। একজন লোকের সঙ্গে আমার কখনোই দেখা হয় নাই। জি, উনি হলো এটা চিফ। সেটাই। এটা যিনি চিফ হয়েছেন ওনার সঙ্গে আমার কখনোই দেখা হয় নাই, মানে সামনাসামনি আলাপ কখনোই দেখা হয় নাই। আচ্ছা, অথচ আমি 35 বছর ধরে আছি, কিন্তু আমি 35 বছর ধরে ভাই সাংবাদিকতা অ্যাক্টিভ জার্নালিস্ট। জি, আমি সরাসরি মাঠে কাজ করা সাংবাদিক। আমার সঙ্গে এই চিফের সঙ্গে কখনো দেখা হয়নি। এবং আমার ধারণা ঢাকা শহরের এবং সারা দেশের যত সাংবাদিক আছে তার 95% সাংবাদিকের সঙ্গে ওনার কখনো দেখা হয় নাই। উনি অবশ্য প্রবাসে চাকরি করেছেন বলেই কি এমনটি, না বাংলাদেশে হয়তো কম? অবশ্যই। আচ্ছা, উনি যদি চাকরি করেন লন্ডনে, সেটাই। ওনার সঙ্গে মাইমেন সিংয়ের কীভাবে দেখা হবে ভাই? দেখার তো কোনো কারণই নেই। তাহলে উনি কি এই মাইমেন সিংয়ের একজন সাংবাদিকের পালসটা তার বুঝতে পারবেন? পালসটা কি করে রিড করবেন উনি? উনি কি করে বুঝবেন? উনি তো জানেনই না আমাদের মাঠ পর্যায়ে সাংবাদিক কীভাবে মানে কি করে, উনি জানেন না। জাস্ট উনি জানেন না। ওনাকে দায়িত্ব দিয়ে রাখা হয়েছে, উনি চিফ লিডার। এবং চিফ হয়ে উনি যে সমস্ত লোকদেরকে নেওয়া হয়েছে এখানে, আমি তো ভাই বুঝলাম না কিছু, এটা কি করলো? এবং এক্ষেত্রে কি গণমাধ্যমের সব সেক্টরের রিপ্রেজেন্টেশন আছে বলে মনে হয় মাসুদ ভাই? বিশেষ করে আমি শুনে নাম একটা তো লিস্ট আমরা পেলাম। সাংবাদিক তো অনেক আছে, তো অনেক সাংবাদিক আপনি অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করলেন কেন? সেটাই। কেন বাতিল করলেন? আপনারা মনে করতেছেন এরা সাংবাদিক না? ভাই সে অন্য একটা মতের এই হইতে পারে, সে তো এখনো সাংবাদিকতা করছে সে। হ্যাঁ, তার আপনার কার্ড বাতিল করলেন কেন? কারণ তার মানে আপনাদের চিন্তার মধ্যে কিন্তু ঘাপলা আছে। আপনি চিন্তার মধ্যে মানুষকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে আপনি কিন্তু মানুষকে বিভক্ত করছেন। ভেরি আনফর্চুনেট, আপনি সাংবাদিকদের বিভক্ত করছেন। কেন করবেন? কেন করবেন আপনি? আবার দেখলাম এই ধারাবাহিকতায় প্রেস ক্লাবে কি হয়েছে? প্রেস ক্লাব একটা ক্লাব ভাই, এটা কিন্তু সরকারি প্রেস ক্লাবের মেম্বারশিপ বার করা প্রেস হয়েছে। ক্লাবের মেম্বারশিপ বাতিল করে দিচ্ছি। মানে এমন এমন লোকের বাতিল করছে, আপনার যারা বাতিল করছে ভাই কি বলবো, কি উদাহরণ দেব? মানে তার সামনে দাঁড়ানো আগে মানে অন্য কোনো না, কিন্তু প্রাতিষ্ঠানিক কারণে না, মানে সাংবাদিকতার যে কন্ট্রিবিউশন আমি যদি সেটাও বিবেচনা করি, তাও তার সামনে সে আগে যে কাঁচামুচি হয়ে দাঁড়াইতো। এত বড় সাংবাদিকের সামনে আমি গেছি, অনেক আছে এখানে যারা রিয়েল জার্নালিস্ট, তাদেরকে বাদ দিচ্ছে কারা? এরা। আবার যারা বাদ দিচ্ছে তারা কারা? তারা আবার যায় কিন্তু এখন ওই আগের সরকারের যে মূল লোকগুলি ছিল তাদের প্রতিষ্ঠানে যে চাকরি করতেছে তাদেরকে বাঁচানোর জন্য। এটি হচ্ছে নাকি? চিটাগাং প্রেস ক্লাবের কথা বলি আপনাকে আমি। চিটাগাং প্রেস ক্লাব ভেঙে দিয়েছে কমিটি। কে ভাঙছে? আমরা একেবারে শেষের দিকে। জি, ডিসির কি কাজ ভাই প্রেস ক্লাবের? এটা ক্লাব, ডিসি প্রেস ক্লাব ভাঙতে পারে কিনা সেটা। ডিসি ভেঙে দেয়, সে একটা অ্যাডহক কমিটি করে দিয়েছে। মানে এগুলো লোক জানেন গণমাধ্যমকে মানে অস্থির করে তোলার একটা ব্যবস্থা চলছে এখানে। আমরা ধন্যবাদ জানাবো আজকের অত্যন্ত সফল দুজন আলোচককে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, এবং দর্শক যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। চ্যানেল 9-এর এই আয়োজনটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত 10টা থেকে 11টা পর্যন্ত আমরা সরাসরি সম্প্রচার করি। আগামী আলোচনায় আবারও পাবো আপনাদেরকে, এই আশাবাদ জানিয়ে এখানেই শেষ করছি।